প্রিয় শিক্ষার্থী, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মাস্টার্স অ্যাডমিশন টেস্টে যারা অংশ নিচ্ছে তাদের লক্ষ্যকে সামনে রেখে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অংশের যে এসকিউএল কোয়ারি রয়েছে সেটির আজকে 11 নম্বর লেকচারে আমরা স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। কোয়ারি মাল্টিপল টেবিলস, আমরা সাব কোয়ারির মাধ্যমে আমরা কিভাবে মাল্টিপল টেবিলে আমরা এসকিউএল কোয়ারি লিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা গত লেকচারে কথা বলছিলাম এবং তারপর থেকেই আজকের আলোচনা শুরু করব। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের লেকচারের মূল অংশ। গত লেকচারে ঠিক এখান থেকে আমরা শেষ করেছিলাম। আমরা এখন দেখব অ্যাডভান্সড সাব কোয়ারি, অর্থাৎ আমরা কোরিলেটেড সাব কোয়ারি দেখব, যে রো রেফারেন্স, আমরা মেইন কোয়ারির যে রো রেফারেন্স সেটিকে আমরা ব্যবহার করব ইন দ্য সাব কোয়ারি। ধরা যাক আমাদের একটি কোয়ারি লিখতে বলা হয়েছে যে আমাদেরকে সেই সকল এমপ্লয়ির তথ্য রিট্রাইভ করতে হবে যাদের স্যালারি হচ্ছে ন্যূনতম 3 জন এমপ্লয়ির থেকে বেশি। সেই সকল এমপ্লয়ির তথ্য বের করতে হবে, রিট্রাইভ করতে হবে যারা কমপক্ষে 3 জন এমপ্লয়ির থেকে বেশি স্যালারি পায়, মানে অ্যাটলিস্ট 3 আদার এমপ্লয়িজ। এখন কেউ যদি 10 জন এমপ্লয়ি থেকে বেশি স্যালারি পায়, আমরা তো জানি যে একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে যত এমপ্লয়ি আছে তাদের স্যালারি যদি আমরা র্যাঙ্কিং করি কিংবা সর্টিং করি, সেক্ষেত্রে আমরা দেখতেই পাই যে হায়ার স্যালারি বা ম্যাক্সিমাম স্যালারি থেকে মিনিমাম স্যালারি পর্যন্ত একটা সর্টিং করতে পারি। এখন একদম মিনিমাম যে 3টা, সেই 3টা বাদ দিয়ে উপরে যারা, এই সবার তথ্যগুলো এখানে দরকার। তাহলে আমরা কিভাবে সেটিকে কোরিলেটেড সাব কোয়ারিতে আমরা সেটা করতে পারি? তার মানে এখানে একটু লক্ষ্য করতে হবে আমাদের, আমরা বলেছি যে সাব কোয়ারি পার্টটা আগে এক্সিকিউট হবে। সেক্ষেত্রে এই পার্টটা যদি এক্সিকিউট হয়, আমরা এখানে কাউন্টিং করছি যে আমরা এমপ্লয়িজ 1 এবং এমপ্লয়িজ 2 আমরা যদি দেখি যে এখানে আমরা সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ E1, তাহলে আমরা এখানে মেইন কোয়ারির আমরা কিন্তু একটা টেবিলের অ্যালায়াস ব্যবহার করলাম যে E1। এখন এই E1 টেবিলের যে স্যালারি ইনফরমেশন, স্যালারি কলাম, সেটি কিন্তু আমরা মেইন কোয়ারির রেফারেন্সটা কিন্তু আমরা এখানে সাব কোয়ারিতে আমরা কিন্তু ব্যবহার করছি। সো রো রেফারেন্স অফ দ্য মেইন কোয়ারি আমরা যদি সাব কোয়ারিতে ব্যবহার করি, এটিকে আমরা বলতেছি কোরিলেটেড সাব কোয়ারি। কোরিলেটেড সাব কোয়ারিতে আমরা মেইন কোয়ারির রো রেফারেন্সগুলোকে সাব কোয়ারিতেও ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা E1 টেবিল অর্থাৎ এমপ্লয়িজ টেবিলকে E1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং সেই টেবিলের স্যালারি কলামটিকে আমরা ব্যবহার করলাম। এবং যে সকল ক্ষেত্রে E2 নামে আমরা আরেকটা টেবিল তৈরি করলাম, তার মানে আমরা এখানে একটা টেবিলের 2টা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম এবং সেক্ষেত্রে আমরা E2'র যে স্যালারি সেই কলামের সাথে E1 এর স্যালারি কম্প্যারিজন করতেছি। ফলে এখন আমরা কাউন্টিংটা করতে পারবো। তাহলে প্রত্যেকটা ভ্যালু তার রেসপেক্টে বাকি সব ভ্যালুর সাথে কম্প্যারিজন হবে এবং শুধুমাত্র সেগুলোই কাউন্ট করবে যেগুলো হচ্ছে যে লেস দ্যান। তার মানে আমরা যদি লেস দ্যান পাই, যে আমরা শুধুমাত্র কেন লেস দ্যান চিন্তা করতেছি, কারণ E2টা যদি ছোট হয়, তার মানে সে যদি 3টার থেকে ছোট হয়, বা আমরা বলতেছি যে এখানে আমাদের যখনই E2 ডট স্যালারি লেস দ্যান E1 ডট স্যালারি, এইটার মান যদি 3 বা 3-এর কম হয়, তাহলেই হচ্ছে সেই মানটা কিন্তু আমাদের এখানে কাউন্টিং এ যাবে। কারণ 3 বা 3-এর কম হলে পারে, মানে E2টা হচ্ছে 3 বা 3-এর কম সংখ্যক, যদি হচ্ছে 3 বা 3 জন এমপ্লয়ির থেকে যদি কম হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে সেটা হচ্ছে বাকি আমরা হচ্ছে যে এমপ্লয়ি রয়েছে তাদের থেকে এটা বেশি আছে, মানে সেটি এখানে তুলনা করা হচ্ছে। তার মানে হচ্ছে যে E2 টেবিলের যে স্যালারি সেটি যদি E1 এর স্যালারি থেকে কম হয়, তাহলে সেটা কাউন্ট করতে হবে। তার মানে এখানে কাউন্ট করলে আমরা একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা 3 বা 3-এর কম কিনা, তাহলে সেটা হচ্ছে আমাদের এই অ্যাটলিস্ট 3 আদার এমপ্লয়িজ সেই কন্ডিশনকে ফুলফিল করে। কারণ এখানে হচ্ছে E2 ডট স্যালারিতে আমরা যদি কাউন্টিং এর মান পাই, হচ্ছে কখন পাবো, যে E2 যদি E1 এর থেকে ছোট হয়, মানে ধরা যাক আমরা একটু দেখি আমাদের চার্ট, ধরা যাক আমাদের এমপ্লয়ি আছে, যে এমপ্লয়ি আছে হলো এমপ্লয়ির নাম হলো, আমরা একটু দেখি যে এমপ্লয়ি আছে ABCD এবং E। এখন এটার স্যালারি হচ্ছে 12,000, এটার স্যালারি হচ্ছে 13,000, আমরা ওইভাবে করে মানগুলো একটু দিই, 14,000, 15,000 এবং 16,000। এটা যদি হয়, তাহলে এখন আমাদের এই এমপ্লয়ি টেবিল, যেটা আমরা
নাম দিয়েছি এমপ্লয়িজ টেবিল। এখন এই এমপ্লয়িজ টেবিলের আমরা যদি দেখি, এটা হচ্ছে বেসিক্যালি এমপ্লয়ির লাস্ট নেম, ধরা যাক এটা হচ্ছে এমপ্লয়ি নেম বা লাস্ট নেম, আর এটা হচ্ছে তার স্যালারি। এখন এই এমপ্লয়িজ টেবিলের আমরা দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। এখন E1 E2 দুটোই তো আসলে একই টেবিল, কারণ সেল একই টেবিল, তাহলে আমরা দুইটা ইনস্ট্যান্স তৈরি করলাম। ঠিক এরকম তৈরি হলো। এখন যখন কম্পেয়ার করছি যে E2 টেবিলের স্যালারি, E2 হচ্ছে এইটা, তার স্যালারি মানে এই কলামটা বেসিক্যালি E2 ডট স্যালারি মানে মিন করতেছে মূলত এই 12,000 13,000 14,000 এগুলো। এখন কম্পারিজনটা হবে যখনই বলছে E2 ডট স্যালারি, তাহলে আমরা যখনই বলছি যে E2 ডট স্যালারি ইজ লেস দেন E1 এর স্যালারি, E1 এর স্যালারি, তার মানে হচ্ছে E1 টেবিলের স্যালারি কলাম, তাহলে এটা হচ্ছে মূলত E1 ডট স্যালারি। এটার মানে হচ্ছে যে প্রথমে আমরা যদি E2 স্যালারি দেখি, তার মানে আমরা দেখি যে 12,000, তার মানে প্রথম তুলনা করা হবে 12,000 কি 12,000 এর চেয়ে ছোট, প্রথম যে চেকিংটা হবে 12,000 কি 12,000 এর চেয়ে ছোট, তাহলে এটা আসলে আসবে হচ্ছে ফলস, তার মানে কন্ডিশন মেলেনি, তাহলে এটা কাউন্টিং এ আসবে না। এরপরের বার কত চেক হবে 12,000 কি, এরপরে আমরা E1 এর স্যালারি, তার মানে এইটা চেকিং হয়ে গেল, এরপর 13,000 চেকিং হবে, 14,000 15,000 16,000, সেগুলো পর্যায়ক্রমিক ভাবে চেকিং হবে। এবং আমরা যদি দেখি 13,000, তারপরে এটা 14,000 চেকিং হবে, 15,000 চেকিং হবে, 16,000 সবার সাথে চেকিং হবে। তার মানে আমরা E2 ডট স্যালারি আর E1 ডট স্যালারি এই দুটোর কম্প্যারিজন হলো, তার মানে 12,000 যেটা E2 ডট স্যালারি, E2 টেবিলের স্যালারি যে কলাম সেটির ভ্যালু দিয়ে বাকি সবার সাথে চেকিংটা হয়ে গেল, ফলে এখানে কাউন্টিংটা আসবে 0, এখানে যখন আসবে কাউন্টিং হলো 1, এখানেও কন্ডিশন ট্রু হচ্ছে বিধায় কাউন্টিং বেড়ে গেল, এখানে কাউন্টিং বেড়ে গেল, এখানে কাউন্টিং বেড়ে গেল। তার মানে আমরা এই অপারেশনটা প্রথম যে স্যালারি সেটা রেসপেক্টে চালালে আমরা পেলাম 4, তার মানে এই ক্ষেত্রে আমাদের বলছে 3 বা 3 এর থেকে ছোট কিনা, তাহলে রিটার্ন করবে। যেহেতু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 4 পেলাম, ফলে কোনোভাবেই কিন্তু এই 12,000টা কিন্তু আর রিটার্ন করবে না, 12,000 স্যালারিটা রিটার্ন করবে না, কারণ 12,000 এর এটা কিন্তু 4 হয়ে গেল, অ্যাটলিস্ট 3 না। এবার আমরা দেখব যে এই 12,000 হয়ে গেল, এখন E2 ডট স্যালারির পরেরটা এবার 13,000 দিয়ে, তাহলে এবার চেকিংটা হবে 13,000 এর সাথে, সো সবার সাথে 13,000 দিয়ে চেকিংটা হবে, 13,000 13,000 13,000 13,000, তাহলে এখানে কাউন্টিং এ 13,000 ছোট না, এটাও কাউন্টিং বাড়লো না, এইখানে এসে কাউন্টিংটা বাড়লো 1, এখানে এসে হলো 2, এখানে এসে হলো 3, তার মানে কি এই যে 13,000 এর ক্ষেত্রে আমরা কাউন্টিং পেলাম, সেটার মান হচ্ছে 3, যে E2 ডট স্যালারি ইজ লেস দ্যান E1 ডট স্যালারি, তাহলে এখানে কাউন্টিং এর মান পেলাম হচ্ছে 3, সেক্ষেত্রে 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল 3, তার মানে এই কন্ডিশন ট্রু হয়ে গেল। ইন দ্যাট কেস এইটা এখন E1 টেবিল থেকে সেই ভ্যালুটা রিটার্ন করবে। এরপরে 13,000 এর পরে আমরা যদি দেখি 14,000 এরটা, আমাদের এই ডেটা সেটে সেখানে হয়তো 300 এমপ্লয়ি রয়েছে, সেক্ষেত্রে আসলে যেটা সর্বনিম্ন 3টা এমপ্লয়ি সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। আর আমরা যেহেতু এখানে উদাহরণটাকে ছোট করছি, 5টা সদস্য দিয়েছি, সেই কারণেই আসলে 13,000 এর ক্ষেত্রে কিন্তু আমরা আসলে 3টা পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমাদের আসলে লোয়েস্ট হচ্ছে যে একটা থাকতেছে বা ওর থেকে ছোট ভ্যালু, এভাবে করে আমরা প্রত্যেকটা মান আমরা কম্প্যারিজন করতেছি। এবং এই সাব কোয়ারিটা যখন প্রসেস করবে, এই সাব কোয়ারি প্রসেস করার শেষে এই কাউন্ট ভেরিয়েবল মানে কাউন্ট ফাংশনটির মাধ্যমে আমরা মূলত এখানে একটা কাউন্ট পাচ্ছি, কাউন্টের মান পাচ্ছি, হয়তো সেটা 3 কিংবা 2 কিংবা 1, তো যেটাই পাই সেটা যদি হচ্ছে 3 বা 3 এর বড় সংখ্যা হয়, তাহলে এবং কেবলমাত্র তাহলেই সেই মানগুলোর ক্ষেত্রে আমরা E1 এর সকল ডেটাগুলো আমরা এখানে পাবো। সকল ডেটা মানে এমপ্লয়ির ফার্স্ট নেম লাস্ট নেম বা আনুষঙ্গিক যেভাবে এই এমপ্লয়িজ টেবিলটা পুরো টেবিলটা এখানে শো করবে। সেই জন্য সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ E1 হোয়ার 3 লেস দ্যান অর ইকুয়াল সিলেক্ট কাউন্ট অল ফ্রম এমপ্লয়িজ E2, এবং এরপরে নিজেদের ওই হচ্ছে নিজের সাথে নিজেরই কম্প্যারিজন করতে হবে। তাহলে এই কোয়ারিটা মুখস্থ রাখতে হবে, এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা তাহলে বুঝতে পারছি যে সাব কোয়ারি ইন দ্য হোয়ার ক্লজ রিট্রাইভ দোজ রো ফ্রম এমপ্লয়িজ টেবিল হু আর্ন লেস স্যালারি দ্যান দ্য স্যালারি অফ দ্য কারেন্ট এমপ্লয়ি, অর্থাৎ এই যে সাব ক্লজ সেটি আসলে যেটা করছে সেটা হলো সেই সকল রোগুলোকে রিট্রাইভ করছে, যেগুলো এমপ্লয়িজ টেবিল থেকে সেই সকল রোগুলোকে রিট্রাইভ করছে যারা মূলত কারেন্ট এমপ্লয়ি থেকে কম স্যালারি পায়। তাহলে কারেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য এক্সিকিউশন of this query by Oracle. Oracle retrieves all records of the main query first. Then for
each row of this main query, Oracle executes subquery by setting e1 dot salary value to the salary value of row x. Subquery results are retrieved, conditions are evaluated, এবং then x goes to final output if condition becomes true. If main query returns n row, inner subquery will be executed n times. তার মানে এই অপারেশনে যেটা হচ্ছে যে প্রথমে এই ধরনের যখন আমরা বলি যে কোরিলেটেড সাবকোয়ারি, তখন আমাদের যেটা ঘটছে সেটা হলো যে মেইন কোয়ারিটা প্রথমে অল রেকর্ড রিট্রাইভ করছে এবং এরপরে প্রত্যেকটা রোয়ের জন্য, মানে এই মেইন কোয়ারির যে যতগুলো রো পেলাম সেই রোগুলোর জন্য এখন সাবকোয়ারি এক্সিকিউট হবে। অর্থাৎ নর্মালি আমরা জানি যে মেইন কোয়ারির মধ্যে সাবকোয়ারি থাকলে আগে সাবকোয়ারি এক্সিকিউট হবে তারপর মেইন কোয়ারি, কিন্তু যখন কোরিলেশন থাকবে, মানে এখানে তো আমি যদি মেইন কোয়ারিটা এক্সিকিউট না হয় তাহলে তো কোনোভাবেই E1 এর অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে E1 এর অস্তিত্ব না পেলে আমরা তো E1 ডট স্যালারির অস্তিত্ব পাবো না। ফলে মেইন কোয়ারি আগে এক্সিকিউট হবে এবং মেইন কোয়ারি কিন্তু এখানে কি করবে, রিটার্ন করবে অল রেকর্ডস। সেই রেকর্ডসগুলো রিটার্ন করে তারপর সেই রেকর্ডসের উপরে আমরা এখন পরবর্তী অপারেশন চালাবো। তার মানে মেইন কোয়ারি যদি n সংখ্যক রো রিটার্ন করে, ইনার সাবকোয়ারি n টাইমস এক্সিকিউট হবে। এরপরে আমরা এক্সিস্টস অপারেটরের কথা এখানে দেখিয়েছি যে এক্সিস্টস অপারেটর এক্সিস্ট করা মানে হচ্ছে বিদ্যমান থাকা, তার মানে কোনো একটা পার্টিকুলার রো পাওয়া গেল কিনা সেইটা চেক করে হচ্ছে এক্সিস্ট অপারেটর। এক্সিস্টস অপারেটর চেকস whether any row is found, কোনো রো পাওয়া গেল কিনা সেইটা আমরা চেক করে থাকি এক্সিস্ট অপারেটরের মাধ্যমে। সাবকোয়ারি is used as an operand of exist অপারেশন। এক্সিস্ট অপারেশনের জন্য সাবকোয়ারি ইউজ করা হয়। আমরা একটু দেখি, এই হচ্ছে এক্সিস্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। এক্সিস্ট মানে কোনো রো পাওয়া গেল কিনা। সো এই যে সাবকোয়ারি, এই সাবকোয়ারির মানেটা কি? এই সাবকোয়ারি হচ্ছে যে বের করছে যে অ্যাটলিস্ট একটা এমপ্লয়ির জব আইডি যেন আইটি প্রোগ হয়, অ্যাটলিস্ট একজন এমপ্লয়ি হলেও সেটা ঠিক আছে। তার মানে হচ্ছে যে শুধুমাত্র সেই সকল ডিপার্টমেন্টের নামগুলোকে রিট্রাইভ করে, যেহেতু সিলেক্ট স্টেটমেন্টে বলছে ডিপার্টমেন্টের নাম, তার মানে দোজ ডিপার্টমেন্ট রিট্রাইভস দোজ ডিপার্টমেন্টস হুইচ হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান এমপ্লয়ি হ্যাভিং জব আইডি অ্যাজ আইটি প্রগ। অর্থাৎ সেই সকল ডিপার্টমেন্ট, মানে দেখা গেল আইটি লোকজন তো বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। এখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট সেকশনে হয়তো একজন আইটি অফিসার আছে, আমাদের হচ্ছে হিউম্যান রিসোর্সে একজন আইটি অফিসার লাগছে, কারণ কম্পিউটার নেই কোথায়, সবখানেই আছে। তো এখন এই যারা চাকরি করতেছে বিভিন্ন দপ্তরে, তাদের কিন্তু আবার একটা কমন প্রোফাইল আছে যে তাদের জব টাইপটা হচ্ছে আইটি অফিসার। এখন তারা বিভিন্ন সেকশনে কাজ করতেছে। এখন সেই সকল ডিপার্টমেন্টগুলোকে খুঁজতে হবে যেখানে কমপক্ষে একজন এমপ্লয়ি আছে যারা হচ্ছে বেসিক্যালি আইটি অফিসার। তাহলে সেই ডিপার্টমেন্ট নেম আমাকে দেখাতে হবে এবং আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম, যে টেবিল অ্যালায়েন্স ব্যবহার করে আমরা নাম দিলাম ডি। তার মানে এই ডি ব্যবহার করে আমরা এখন ডিপার্টমেন্ট আইডি কিংবা এই ডিপার্টমেন্টস টেবিলের বিভিন্ন কলামগুলোকে অ্যাক্সেস করব। সো ডিপার্টমেন্ট আইডি এবং এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি দুটো যেখানে সমান, তার মানে তারা হচ্ছে এমপ্লয়িগুলো হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো ডিপার্টমেন্টে, এবং যাদের জব আইডি হচ্ছে আইটি প্রোগ্রামিং। তার মানে এই কোয়ারি যখন এক্সিকিউট হবে তখন সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ ই, সেই সকল এমপ্লয়িগুলোকে সিলেক্ট করবে যাদের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে উভয় টেবিলে একই এবং যাদের জব টাইপ বা জব আইডি হচ্ছে আইটি প্রগ। এর মাধ্যমে আমরা কি পাচ্ছি, এই জায়গাটায় হচ্ছে কমপক্ষে অন্তত একটা যদি থাকে, কারণ এটা যদি শূন্য হয় তাহলে তো এখানে কোনো কিছু রিটার্ন করবে না। সো এক্সিস্ট কোয়ারির পরে বা এক্সিস্ট অপারেটরের পরে কমপক্ষে একটা অন্তত রো রিটার্ন করতে হবে। তার মানে যদি এই অপারেশন পারফর্ম করে কোনো কিছুই রিটার্ন না করে তাহলে সে কোনো ডিপার্টমেন্টের নামই সে দেখাবে না। তার মানে এই ইনার কোয়ারি আমরা যদি বলি যে এটার হচ্ছে যে তার মানে আমরা এটা দেখলাম যেটা, সেটা হলো যে এই কোয়ারির মাধ্যমে আমরা সেই সকল ডিপার্টমেন্টগুলোকে রিট্রাইভ করছি যাদের কমপক্ষে একজন এমপ্লয়ির জব আইডি হচ্ছে আইটি প্রগ। পরেরটা আছে ঠিক এক্সিস্টের বিপরীতটা, নট এক্সিস্ট অপারেটর। এটার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করছি যে সেই সকল এমপ্লয়ির লাস্ট নেম, স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডি প্রিন্ট করে দেখাতে হবে যারা তাদের ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্যালারি পায়। তার মানে হয়তো 15 বিশ্ববিদ্যালয়ে 9টা ডিপার্টমেন্ট রয়েছে, এই 9টা ডিপার্টমেন্টের শুধুমাত্র সেই সকল এমপ্লয়ির নাম চাই যাদের স্যালারি হচ্ছে ওই ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম। তাহলে আমার লাস্ট নেম লাগবে, স্যালারি লাগবে এবং ওই ডিপার্টমেন্টের আইডিটা লাগবে। এখন আমরা যদি অপারেশন চালাই তাহলে এই তথ্যগুলো লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি রয়েছে এমপ্লয়ি টেবিলে, সেটার একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করে নিলাম বা টেবিল অ্যালায়েন্স ব্যবহার করে ইউআর নাম দিলাম। এখন আমরা নট এক্সিস্ট অপারেটর ব্যবহার করব এবং সাব কোয়ারি। তাহলে আমরা বলতেছি স্যালারিটা হতে হবে ম্যাক্সিমাম, তাহলে শর্ত কি যে E2 ডট স্যালারি হতে হবে বাকি সকল স্যালারির থেকে হাইয়েস্ট। এই জন্য E2 ডট স্যালারি গ্রেটার দ্যান
E1 ডট স্যালারি। তাহলে E1 টেবিলের সাথে আমরা এটা করছি যে নট এক্সিস্ট যখন ব্যবহার করতেছি তখন E2 ডট স্যালারি হচ্ছে গ্রেটার দ্যান E1 ডট স্যালারি। তাহলে এই যে নট এক্সিস্ট অপারেটরের মাধ্যমে আমরা খুঁজে বের করলাম যে সেই সকল এমপ্লয়ি খুঁজে বের করো যারা তাদের ডিপার্টমেন্টে স্ব ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্যালারি পাচ্ছে। এরপরে আছে সাবকোয়ারি ইন সিলেক্ট ক্লজ। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা ছিল হচ্ছে হায়ার ক্লজে সাবকোয়ারি। আমরা বলেছিলাম সাবকোয়ারি আমরা চাইলে সিলেক্ট ক্লজে, হায়ার ক্লজে বা যে কোনো জায়গায় আমরা আসলে এই কোয়ারিগুলো আমরা কিন্তু লিখতে পারি, অর্থাৎ আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো সাবকোয়ারি যে কোনো জায়গায় আমরা সেটাকে ঠাঁই দিতে পারি। সেটা আমরা বলেছি সিলেক্ট ক্লজে, হায়ার ক্লজে, ফ্রম ক্লজে, হ্যাভিং ক্লজে, যে কোনো জায়গায় আমরা কিন্তু ফ্রম ক্লজ, হায়ার ক্লজ, হ্যাভিং ক্লজ সাবকোয়ারিকে আমরা প্লেস করতে পারি। তবে হায়ার ক্লজের প্লেসিংটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। এখন আমরা এক্সিস্ট এবং নট এক্সিস্ট আমরা দুটো অপারেটর বলতে পারি আমরা এটাকে। আমরা দেখলাম যে দুটো অপারেটর এক্সিস্ট অপারেটর এবং নট এক্সিস্ট অপারেটর। তো নট এক্সিস্ট অপারেটরে কি হচ্ছে, নট এক্সিস্ট অপারেটর বলা হচ্ছে যে একটা সাবকোয়ারি is used as an operand of exist operation. Operator would then return true if some row are returned to the subquery, otherwise it would return false. এটা হলো এক্সিস্টের ক্ষেত্রে, যে এক্সিস্ট মানে হলো বিদ্যমান থাকতে হবে, তার মানে একটা রো অন্তত সাবকোয়ারি থেকে ন্যূনতম একটা রো অন্তত রিট্রাইভ করতে হবে, সেটা হলো এক্সিস্ট। আর নট এক্সিস্টের ঠিক উল্টোটা, নট এক্সিস্টের ঠিক উল্টোটা। আচ্ছা, তারপরে আমরা যদি সিলেক্ট ক্লজের ব্যবহার দেখি, যেমন ওই কোয়ারিগুলোকেই আসলে আমরা চাইলে সিলেক্ট ক্লজের মধ্যেও দিতে পারি, যে টু ডিসপ্লে নেম অফ ডিপার্টমেন্ট আমরা যদি দেখাতে চাই ডিপার্টমেন্ট আইডি না দেখিয়ে, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস টি। ওই জাস্ট ওই অপারেশনগুলোকে আমরা এখানে হচ্ছে সিলেক্ট ক্লজের মধ্যে আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে সাবকোয়ারিকে ফ্রম ক্লজের মধ্যে দিতে পারি। তো এই জটিলতার মধ্যে আমরা না যাব, কারণ যত বেশি এই জিনিসগুলো আমরা এখন দেখব তত কমপ্লেক্স হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই কয়েকটা কোয়ারি লেখা প্র্যাকটিস করব। ফাইন্ড দোজ এমপ্লয়ি হুজ স্যালারি ইজ হায়ার দেন অ্যাট লিস্ট 3 আদার এমপ্লয়িজ, অর্থাৎ সেই সকল এমপ্লয়ি খুঁজে বের করতে হবে যাদের স্যালারি অন্তত 3 জন এমপ্লয়ির থেকে বেশি। ওই প্রতিষ্ঠানে চাকরি করা যত এমপ্লয়ি আছে তাদের 3 জন এমপ্লয়ি। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়ারি। ফাইন্ড দোজ ডিপার্টমেন্ট হুজ এভারেজ স্যালারি ইজ গ্রেটার দ্যান মিনিমাম স্যালারি অফ অল আদার ডিপার্টমেন্টস। এগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়ারি এবং আমি বলবো যে এই কোয়ারিগুলো গুগলে সার্চ করলেও সরাসরি উত্তর পাওয়া যাবে এবং সেগুলো মেমোরাইজ করতে হবে, তাতে পরীক্ষার হলে দ্রুত লেখার সুযোগ তৈরি হবে। সো এই কোয়ারি, প্রত্যেকটা কোয়ারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো বেশ মাথা খাটিয়ে সমাধান করতে হবে। তো এই জন্য আমার মনে হয় এই ক্যাটাগরির কিছু কিছু কোয়ারি মেমোরাইজ করাটাই সবচেয়ে ভালো হবে। তাহলে আমাদের 6 নম্বর অধ্যায়ের মোটামুটি শেখা হয়ে যাবে। আমাদের 7 নম্বর অধ্যায় বা এই ধরনের সেট অপারেশনের কোনো কিছু খুব একটা পরীক্ষায় আসে না বলেই চলে। তো ইউনিয়ন, অল, ইন্টারসেক্ট অপারেটর এগুলো হচ্ছে যে খুবই সিম্পল। মাইনাস অপারেটর রয়েছে, সেগুলোও আমরা দেখতে পারি, কিন্তু এগুলো এত বেশি প্রয়োজনীয় না যদিও। তারপরেও আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই সেট অপারেশন যেগুলো আছে, যে সকল অপারেটরগুলো আছে খুব বেশি না, ইউনিয়ন, ইন্টারসেক্ট, ইউনিয়ন, অল এবং মাইনাস। তো আমরা বীজগণিতে যেরকম আমরা করেছিলাম সেট থিওরিতে, ইউনিয়ন অপারেশন যেটা করে সেটা হচ্ছে দুটো কোয়ারির হচ্ছে রেজাল্টকে কম্বাইন করবে, শুধুমাত্র ডুপ্লিকেটগুলোকে এলিমিনেট করবে। আর ইউনিয়ন অল সেটা হচ্ছে ডুপ্লিকেটগুলোকে রেখে দেবে। তাহলে ইউনিয়ন অপারেশন আমরা জানি কি কমন আনকমন সবই রাখা হয়, তার মানে নর্মালি ইউনিয়ন অপারেশন করলে শুধুমাত্র আমরা এখানে বলতেছি শুধুমাত্র দুইটা কোয়ারির রেজাল্ট কম্বাইন করবে, জাস্ট ডুপ্লিকেট রোগুলোকে এলিমিনেট করবে। আর ইউনিয়ন অলে ডুপ্লিকেট রোগুলোকেও রাখবে। ইন্টারসেক্ট শুধুমাত্র কমনগুলা, অর্থাৎ ইন্টারসেকশন অফ রেজাল্টস অফ টু কোয়ারি, দুটো কোয়ারির যে ফলাফল সেটির ইন্টারসেকশন খুঁজে বের করবে। এবং মাইনাসটা হচ্ছে কি যে ফার্স্ট কোয়ারি যে রোগুলা তৈরি করবে, rows in the first query that are not present in the second query, অর্থাৎ ফার্স্ট কোয়ারি থেকে সেকেন্ড কোয়ারি মাইনাস করা মানে হচ্ছে সেকেন্ড কোয়ারিতে যে রোগুলো পাবো সেই রোগুলো বাদ দিয়ে বাকি রোগুলো রাখবে। এই হলো 4টা সেট অপারেটর। আমরা পরের ক্লাসে আমরা হচ্ছে
এই সেট অপারেশনস নিয়ে সংক্ষেপে কথা বলবো। এটা খুব বেশি জরুরি না, যদিও আমরা হয়তো এই আলোচনায় ক্লোজিং টানতে পারি। যেমন এখানে ইউনিয়ন অপারেটর দেখানো হয়েছে। ইউনিয়নে কি হচ্ছে আমরা জানি যে ইউনিয়ন কোয়ারি ডাজন্ট কিপ ডুপ্লিকেট ভ্যালুস। এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো যে এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ি আইডি এবং জব আইডি নেওয়া হবে, আবার জব হিস্ট্রি থেকে এমপ্লয়ি আইডি আর জব আইডি নেওয়া হবে। এখন দুটোরই কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট সেম। তাহলে যখন আমি ইউনিয়ন করব তার মানে সে কি করবে, সে হচ্ছে দুটোর কমন জিনিসগুলো রেখে দেবে, অর্থাৎ এমপ্লয়ি আইডি এবং জব আইডি দুটোকে ইউনিয়ন অপারেশন পারফর্ম করবে এবং ইউনিয়ন করার ফলে এই দুটো রেজাল্ট থাকবে, শুধুমাত্র যেগুলো ডুপ্লিকেট সেগুলোকে রাখবে না। ইউনিয়ন হলে তারা কি করবে, ওই এমপ্লয়ি আইডি জব আইডি যেগুলো হচ্ছে ডুপ্লিকেট মানে হচ্ছে যে উভয়টাতে আছে সেগুলো ডুপ্লিকেট ভ্যালুটা রেখে দেবে। ইন্টারসেক্টে যেটা করবে সেট ইন্টারসেকশন যে অপারেশন, অর্থাৎ যে সকল রোগুলো দুটো কোয়ারিতে কমন সেগুলো আমরা আউটপুটে দেখতে পারবো। ইন্টারসেক্ট মানেই হচ্ছে যে রোজ দ্যাট আর কমন ইন বোথ কোয়ারিজ আর রিট্রাইভড ইন দ্য আউটপুট। তার মানে আমরা যদি দেখি যে এইখানে এই স্টেটমেন্টে কি করছে, সেই সকল এমপ্লয়ি খুঁজে বের করতেছে যাদের কারেন্ট জব টাইটেল তাদের প্রিভিয়াস জব টাইটেলের সেম। তার মানে আমরা জব হিস্ট্রি থেকে আমরা এমপ্লয়িজ টেবিল থেকে আমরা ডেটা নিচ্ছি, তাহলে এমপ্লয়িজ টেবিলে তার জব টাইপটা এখানে বলা আছে, আবার তার যে প্রিভিয়াস জব হিস্ট্রি সেই সংক্রান্ত তথ্যের মধ্যেও তার হচ্ছে প্রিভিয়াস জব টাইপও দেওয়া আছে। এখন এই জব আইডি এবং এই জব আইডি যদি সেম হয় তাহলেই তো ইন্টারসেক্ট অপারেশন কাজ করবে, কারণ ইন্টারসেকশন মানেই হচ্ছে যে যেই রোগুলো দুই কোয়ারিতে কমন শুধুমাত্র সেইগুলো আউটপুটে আসবে। ফলে এইখানে যেটা ঘটবে যে যে সকল এমপ্লয়ির বর্তমান জব টাইটেল তার আগের কোনো জব টাইটেলের সেম শুধুমাত্র সেগুলো রিট্রাইভ করবে। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আমরা ইন্টারসেক্ট অপারেটর ব্যবহার করতে পারি। জাস্ট একটা কোয়ারি নর্মালি লিখলাম আর একটা কোয়ারিও নর্মালি লিখলাম, কিন্তু মাঝখানে একটা ইন্টারসেক্ট হচ্ছে কিওয়ার্ড বা অপারেটর আমরা ব্যবহার করলাম। মাইনাস অপারেটর যেটা করছে সেট মাইনাস যে অপারেশন সেটি করছে, তার মানে রোজ অফ ফার্স্ট কোয়ারি যেটা সেকেন্ড কোয়ারিতে নেই সেগুলো আমরা আউটপুটে পাবো। তার মানে এই যে সেকেন্ড কোয়ারি যেটা রিট্রাইভ করবে সেই রোগুলো বাদ দিতে হবে ফার্স্ট কোয়ারি থেকে, ফার্স্ট কোয়ারি থেকে সেকেন্ড কোয়ারিটা জাস্ট বিয়োগ। তার মানে কি এখানে যে এমপ্লয়ি আইডি জব আইডি আছে এখানে সেই এমপ্লয়ি আইডি জব আইডিগুলো যদি থাকে তাহলে বিয়োগ হবে, শুধুমাত্র থাকবে যে যে সকল এমপ্লয়ি তাদের হু হ্যাভ নট চেঞ্জ দেয়ার জবস ইভেন ওয়ান্স, সেই সকল এমপ্লয়িদের তথ্য থাকবে যারা আসলে তাদের জব কখনো পরিবর্তন করেনি, কারণ জব হিস্টোরি নাই, জব টাইপ নাই, তাহলে তো তার আসলে কোনো কিছু বাদ পড়ছে না। তার মানে কি আমরা এই কোয়ারির মাধ্যমে আসলে সেই সকল এমপ্লয়ির তথ্য দেখতে পাচ্ছি যারা আসলে বিগত আর কোনো চাকরি করেনি, এটাই তাদের ফার্স্ট চাকরি এবং তারা কোনো জব সুইচ করেনি। যে ফাইন্ডস দ্য এমপ্লয়িজ হু হ্যাভ নট চেঞ্জ দেয়ার জব ইভেন ওয়ান্স, কারণ জব যদি সে চেঞ্জ না করে তাহলে জব হিস্টোরিতে তো কোনো আসলে তার হিস্টোরি থাকার কথা না, কারণ সে অন্য কোনো পোস্টে বা অন্য কোনো প্রতিষ্ঠানে সে কোনো চাকরি করেনি, অতএব তার তো আর কোনো জব চেঞ্জ হয়নি, যার ফলে তার কিন্তু কিছু মাইনাস হচ্ছে না। মাইনাস মানে কি কমন আইডিগুলো আমাদের হচ্ছে ফার্স্ট কোয়ারি সেই সকল রোগুলো থাকবে যেগুলো সেকেন্ড কোয়ারিতে নেই। সো সেকেন্ড কোয়ারিতে যেগুলো থাকবে সেগুলো আসলে ফার্স্ট হচ্ছে যে এই আউটপুট থেকে বাদ যাবে। সো সেট মাইনাস অপারেশনটা এখানে পারফর্ম করা হচ্ছে। এবং কনভার্সন ফাংশন আমরা যদি দেখি, কনভার্সন ফাংশনস বলতে আমরা দেখেছি যে টু ক্যারেক্টার কিংবা টু ডেটা এই ধরনের কনভার্সন ফাংশন কিন্তু আমরা দেখেছি। কনভার্সন ফাংশনের মূল কারণটা হলো যাতে ডাটা টাইপ ম্যাচ করে, দুটোই যাতে ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের ডেটা হয় কিংবা দুটোই ডেট টাইপের ডেটা হয়। এখন একটা ডেট টাইপের ডেটা আরেকটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের ডেটা, এইটা কিন্তু কখনোই ম্যাচিং করা যাবে না। এই জন্য আমাদের গ্রুপ ফাংশন মানে আমাদের হচ্ছে কনভার্সন ফাংশন বা টাইপ কনভার্সন ফাংশন বা ডেটা টাইপ কনভার্সন ফাংশনস কিন্তু আমরা সেট অপারেশনে চাইলে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে তিনটা এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে এবং তাহলে আমার মনে হয় সপ্তম অধ্যায়টাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের আর যেটা আছে অষ্টম অধ্যায়, এই যে ইনসার্ট আপডেট ডিলিট এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য আর গুরুত্বপূর্ণ না, অর্থাৎ আমাদের রুয়েটের পরীক্ষার জন্য ইনসার্ট আপডেট ডিলিট কমান্ড, অর্থাৎ এই যে ডেটা আমরা যদি বলি যে ম্যানিপুলেশন করা, সো ডেটা ম্যানিপুলেট করার যে ল্যাঙ্গুয়েজগুলো অর্থাৎ ইনসার্ট আপডেট ডিলিট এবং ট্রানজেকশন কন্ট্রোল করার জন্য ডেটাবেজে যে কমিট রোল ব্যাক স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য, জবের পরীক্ষা কিংবা রুয়েট বুয়েটের মাস্টার্সের ভর্তি পরীক্ষা, তার জন্য কিন্তু চ্যাপ্টার 8 থেকে আর পড়তে হচ্ছে না। তার মানে চ্যাপ্টার 7 পর্যন্তই কিন্তু আমাদের প্রস্তুতি, তার মানে আমাদের প্রস্তুতি অলরেডি শেষ। এখন এই ভিডিওগুলো রিভাইজ করতে হবে এবং 1 থেকে 7 পর্যন্ত টেক্সট বই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 60 পাতা পর্যন্ত, অর্থাৎ যদি আমরা দেখি যে 60 পেজ পর্যন্ত পড়লেই কিন্তু আমরা
খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারছি। সো এই প্রথম 60 পাতায় কিন্তু আমাদেরকে রিভিশন দিতে হবে। সো মোটামুটিভাবে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি এবং আমরা খুব ভালোভাবেই প্রথম 60 পাতার কোয়েরিগুলো আলোচনা করেছি এবং আমার বিশ্বাস যে এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এখন যেটা করা লাগবে সেলফ স্টাডি, কারণ এই লেকচারগুলো দেখার পর সেলফ স্টাডি যদি করেন 1 থেকে 60 পাতা আগামী কালকে সারাদিন এবং আজকে যতখানি সময় আছে, তাহলে আপনারা খুব ভালো করে রুয়েটের পরীক্ষায় যে 2টো স্কেল কোয়েরি বা 3টা স্কেল কোয়েরি থাকতে পারে সেটি কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। এবং আমি বারবারই বলছি, কিছু কোয়েরি পরীক্ষার হলে দ্রুত পারার জন্য কোয়েরি মুখস্থ করাও গুরুত্বপূর্ণ, তাতে পরীক্ষার হলে মাথায় খুব দ্রুত আসবে। সো গুরুত্বপূর্ণ কোয়েরিগুলো গুগলে সার্চ করে সেখান থেকে নোট ডাউন করে গুরুত্বপূর্ণ কোয়েরির একটা চার্ট বানিয়ে সেই কোয়েরিগুলো মেমোরাইজ করতে হবে। সো সময় আছে আজ এবং কাল, আমি আশা করছি যে সবাই ভালো করবে। সো সবার প্রতি শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তীতে কোনো এক সময়। আল্লাহ হাফেজ।